ঘড়ির কাঁটা 3:30টার ঘরে এসে ঠেকতেই অ্যালার্ম ঘড়িটা বেজে ওঠে। অ্যালার্মের শব্দে আরশির ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে আরশি এলোমেলো চুলগুলো হাত খোপা করতে করতে বেড থেকে নেমে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে তামান্নাকে ফোন করে রেডি হতে বলে। সে নিজেও যায় রেডি হতে। আরশি রেডি হয়ে নিচে এসে আঞ্জুমান বেগমকে বলে ক্রসিংয়ের উদ্দেশ্যে বের হয়। গেটের কাছে এসে দাঁড়াতেই তামান্না আসে। এরপর দুজনে একত্রে চলে যায় কোচিংয়ে। আরিশ বাসায় নেই, তাই তারা একাই যাচ্ছে, নয়তো আরিশ রেখে আসতো। আরিশ যতদিন এখানে থাকে ততদিন কলেজের কোচিংয়ে সেই নিয়ে যাওয়া আসা করে। আরশি কোচিংয়ের সামনে এসে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ক্লাসে যায়। প্রায় 2 ঘন্টা ক্লাস শেষে আরশি আর তামান্না বাহিরে আসে। কিছুক্ষণ অপেক্ষা করে আরিশের জন্য। আরিশের নিতে আসার কথা ছিল, কিন্তু এখনো আসেনি দেখে আরশি কিছুক্ষণ অপেক্ষা করে আরিশকে ফোন করতে নিলে তাদের সামনে ঝড়ের গতিতে 2 দিক থেকে 2টো বাইক এসে মুখোমুখি হয়ে থামে। একটা আরেকটার সঙ্গে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। আরশি আর তামান্নার চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। দুজনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে তাদের সামনে দাঁড়ানো 2টো বাইকের দিকে। চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে বেশ ভয় পেয়েছে তারা। আরশি তামান্না ভয় পেলেও 2টা বাইকের মালিকের মধ্যে কোনো ভয় দেখতে পেল না তারা। ওনারা স্বাভাবিকভাবেই দুজনে হেলমেটটা খুলে তাদের দিকে তাকায়। দুজনেই একসঙ্গে বলে ওঠে, ভয় পেয়েছেন ম্যাডাম? ভয় পেয়েছিস চড়ুই? আরশি আর তামান্না দুইজনেই থ মেরে দাঁড়িয়ে আছে। কেউ কোনো উত্তর দেয় না। তাদেরকে উত্তর দিতে না দেখে বিহান আর আরিশ একে অন্যের দিকে তাকায়। এরপর দুজনেই চোখ সরিয়ে নেয়। আরিশ বোনের দিকে তাকিয়ে বলে, বাইকে ওঠ। আরশি ভাইয়ের কথায় কোনো প্রতিক্রিয়া না করে প্রশ্ন করে বলে, এত জোরে বাইক চালাচ্ছিলে কেন? এখনই তো কিছু একটা হয়ে যেত। কিছু হয়নি তো, চিন্তা করিস না। বাইক কখন কিনলা? এই তো ঘন্টাখানিক আগে। ও, লেট হয়ে যাচ্ছে চড়ুই, বাইকে ওঠ। আরিশের শুধু নিজের বোনকে বাইকে ওঠার কথা বলাতেই তামান্নার রেগে বলে, বারবার শুধু বোনকে উঠতে বলছেন কেন? আমাকে কি আপনার চোখে পড়ছে না? আরিশের সোজা সাপটা উত্তর, না, সে তো আপনার কোনোদিনও পড়ে না। আরিশ তামান্নাকে উদ্দেশ্য করে বলে, তোমার জন্য গাড়ি আসছে, 2 মিনিটের মধ্যে এখানে এসে পৌঁছাবে, চিন্তা করো না। আরিশ বলে ওঠে, ভাইয়া, আমি বাইকে যাব আর তানু গাড়িতে যাবে, এটা কিভাবে হয়? তুমি বরঞ্চ যাও, আমি তানুর সঙ্গেই আসছি। বেশি না কথা বলে বাইকে ওঠ। বিহান এতক্ষণ যাবৎ নীরব দর্শকের মতো সবটা দেখছিল, কিন্তু বারবার এই বাইকে ওঠ বাইকে ওঠ বলাতে সেও রেগে বলে, ও হ্যালো ব্রো, নিজেরটা দেখুন, আমারটাকে একবার বারবার টানছেন কেন? আমার বউ আমার সঙ্গেই যাবে। বিহানের কথায় আরিশ রেগে বলে, আমার বোন আমার সঙ্গেই যাবে। না, আমার বউ আমার সঙ্গে যাবে। বললাম না, আমার বোন আমার সঙ্গে যাবে। বিহান আর আরিশের কথা কাটাকাটির মাঝে তামান্নার নাম্বারে ফোন আসে। ফোনটা মূলত করেছে ড্রাইভার। গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গিয়েছে, তিনি নিতে আসতে পারবে না এটা জানানোর জন্য। সবটা শুনে তামান্না মন খারাপ করে আরিশের দিকে তাকায়। আরশি ওর দিকেই তাকিয়েছিল ফোন আসাতে। তামান্নাকে এরকম মন খারাপ করে থাকতে দেখে আরশি বলে, কি হয়েছে? তামান্না মন খারাপ করেই বলে, গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, ড্রাইভার আঙ্কেল নিতে আসতে পারবে না বলল। তামান্নার কথা শুনে আরশি ভাইয়ের দিকে তাকিয়ে দেখে তাদের মধ্যে এখনো কথা কাটাকাটি চলছে। আরশি এদের ঝগড়া দেখে বিরক্ত হয়ে বলে, কি হচ্ছে কি এখানে, হ্যাঁ? রাস্তার মধ্যে দাঁড়িয়ে এরকম ঝগড়া করছো কেন? আরিশ বোনের দিকে তাকিয়ে বলে, আর করবো না, তুই বাইকে ওঠ। আরশি বিহানের দিকে এগিয়ে যেতে যেতে বলল, গাড়ি নষ্ট হয়েছে, ড্রাইভার আঙ্কেল আসতে পারবে না জানিয়েছে, তাই তুমি এখন তামান্নাকে নিয়ে যাও, আমি ওনার সাথেই আসছি। বলেই আরশি বিহানের বাইকে উঠে বসে। বিহান ধরতে বলার আগেই আরশি নিজেই বিহানের কাঁধে হাত রাখে। বিহান বইয়ের কাজে বেশ প্রসন্ন হয়। এরপর আরশির দিকে তাকিয়ে বিজয়ের হাসি বাইকে স্টার্ট দেয়। অপরদিকে আরিশ বিরক্ত চোখে সেই দিকে তাকিয়ে থাকে। এরপর তামান্নার দিকে তাকায়। তামান্নার দিকে তাকাতেই আরিশের বিরক্তির ভাবটা মুছে যায়। তীক্ষ্ণ মেজাজটা মুহূর্তেই শীতল হয়ে আসে। তামান্নার পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে বাইকে উঠতে বলে।
তামান্না লক্ষ্মী মেয়ের মতো একবার বলাতেই উঠে বসে। প্রথমবার বাইকে উঠছে, একটু তো ভয় পাচ্ছে পড়ে যাওয়ার, কিন্তু আরিশের কাঁধে হাত রাখছে না যদি রেগে যায় এই ভেবে। আরিশ বোধহয় বুঝলো তামান্নার সংকোচ, তাই সে নিজেই কাঁধে হাত রাখতে বলে। তামান্না ধীরে সুস্থে নিজের কাঁপা কাঁপা হাতটি আরিশের কাঁধে রাখে। বাইকের মিররে তামান্নার হাত কাঁপতে দেখে আরিশ সামান্য ঠোঁট বাঁকিয়ে বাইক স্টার্ট দেয়। প্রায় আধা ঘন্টা পর আরিশের বাইক এসে থামে চৌধুরী বাড়ির একদম গ্যারেজের সামনে। বাইক থামাতেই তামান্না নেমে পড়ে। থ্যাঙ্কস বলে যেতে নিলে আরিশ তামান্নার ওড়নার কোণাটা টেনে ধরে বলে, খুব বার বেড়েছে তোমার মেয়ে, ভালো হও নয়তো কপালে দুঃখ আছে। তামান্না পেছন ঘুরে আরিশের ধরা ওড়নার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, একটু বার বেড়ে যদি আপনাকে এরকম পাওয়া যায় তাহলে আমি এরকম 1000 বার বাড়তে রাজি। বলেই তামান্না আরিশের হাত থেকে ওড়নাটা টান দিয়ে নিয়ে তাদের বাড়ির দিকে পা বাড়ায়। মুখে লেপ্টে রয়েছে এক স্নিগ্ধ হাসি। সে জানে আরিশের এরকম কথার কারণ। সে তো ইচ্ছে করেই আরিশকে জ্বালানোর জন্য দুপুরে মেসেজ করেছিল। আজকে কলেজে একটা ছেলেকে দেখলাম, ছেলেটি দেখতে বেশ হ্যান্ডসাম, সুন্দর, স্মার্ট, আর মজার ব্যাপার কি জানেন, ছেলেটা আমাকে প্রপোজ করেছে, তাও আবার ডিরেক্ট বিয়ের প্রপোজ। ভাবছি রাজি হয়ে যাব। তামান্না যদিও এটা মিথ্যা বলেনি, কয়েকদিন আগেই একটা ছেলে ওকে প্রপোজ করেছিল। তামান্না অবশ্যই সাথে সাথে মুখের উপরে না করে দিয়েছে, তবু আজকে আরিশকে জ্বালানোর জন্যই এটা লিখেছিল। সে জানে আরিশ তাকে ভালোবাসে, কিন্তু মুখে বলে না। আর মুখে বলে না কেন, এটা তামান্নার অজানা। প্রায় 20 থেকে 25 মিনিট পর বিহানের বাইকটি এসে থামে তাদের বাড়ির পাশে ওই নদীর পাড়ে। বাইকটি এখানে থামানোর কারণে আরশি ভুরু কুঁচকে বিহানের দিকে তাকিয়ে থাকে। বিহান মাথার হেলমেটটা খুলে আরশির দিকে তাকায়। আরশিকে ভুরু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে বিহান আরশির ভুরুর মাঝে 2 আঙ্গুল টোকা দিয়ে বলে, ভুরুর মাঝে সবসময় এত ভাঁজ পড়ে থাকে কেন? আরশি বিহানের হাতটা সরিয়ে দিয়ে বলে, সেটা আপনার না জানলেও চলবে, আপনি বলুন এখানে বাইক থামালেন কেন? বিহান চুলে হ্যান্ড ব্রাশ করে বলে, বউয়ের সঙ্গে প্রেম করতে বাড়িতে তো আর সুযোগ পাই না, তাই এখন বাইক থেকে নামো। কিন্তু কোনো কিন্তু নয়, চুপচাপ নামো। আরশি বিরক্ত হয়ে বাইক থেকে নেমে দাঁড়ায়। বিহান নিজেও নামে। এরপর আরশির হাতটা ধরে নদীর ধার ঘেঁষে ঘাসের ওপরে বসিয়ে দেয়, আর সে চট করে আরশির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আরশি হতভম্ব নয়নে বিহানের দিকে তাকায়। কিছু বলতে নিলে বিহান আরশির ঠোঁটে হাত রেখে কাতর কণ্ঠে বলে, কিছু বলো না বউ, তোমার কোলে মাথা রেখে একটু শান্তি পেতে চাচ্ছি। এরপর বুকে হাত রেখে বলে, এখানে খুব জ্বলছে, একটু ঠান্ডা করতে দাও প্লিজ, বাধা দিও না। আরশি কিছু বলতে চাইলেও বলতে পারে না, কথাগুলো তার কণ্ঠনালীতে আটকে যায়। বাধা দেওয়ার শক্তি হারিয়ে ফেলে, কোনো এক অদৃশ্য শক্তি তাকে আটকে দিচ্ছে। মনের গোপন কুঠুরি থেকে কেউ বলছে, একটু থাকুক না, সমস্যা কোথায়, লোকটা তো তোর স্বামী, এতটুকু অধিকার তো ওনার আছেই। আরশি বলার মতো আর কিছু খুঁজে পায় না। নদীর স্বচ্ছ পানির দিকে তাকিয়ে নীরবে বসে থাকি। বিহান কিছুক্ষণ আরশির স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে থেকে আরশির একটা হাত তার চুলের ভাঁজে রাখে। আরশি বিহানের দিকে তাকালে বিহান মুচকি হেসে আবদারের সুরে বলে বলে ওঠে, চুলে হাতটা বুলিয়ে দাও না বউ, মাথাটা প্রচুর ব্যথা করছে, একদণ্ড শান্তি দিচ্ছে না। আরশি গোপনে দীর্ঘশ্বাস ফেলে, বিনা বাক্যে বিহানের আবদারটুকু মেনে নেয়। চুলে হাত বোলাতে শুরু করে। নরম হাতের ছোঁয়া পেয়ে বিহান শান্তিতে চোখটা বুজে নেয়। ভাবতে থাকে ঘন্টাখানিক আগের কাহিনী। সময় তখন বিকাল 4টা। আরিশ বিহানকে ফোন করে ডাকে একটা রেস্টুরেন্টে। আরিশের ফোনে পাওয়াতেই বিহান কিছুটা অবাক হয়, কারণ আসার পর থেকেই আরিশ তার সাথে কোনো কথা বলেনি। প্রথম দিনে প্রথম সাক্ষাতে একটু কথা বলাতেই সীমাবদ্ধ ছিল, তাই বিহান কিছুটা অবাক হয়েছিল। তবে এইসব বিষয়ে বেশি না ভেবে বিহান আরিশের দেওয়া ঠিকানায় যায়। আরিশের সঙ্গে দেখা করে টুকটাক কথাবার্তা বলে।
কথাবার্তার এক পর্যায়ে আরিশ একটা পেপার বের করে বিহানের সামনে রাখে। তারপর পেনটা বের করে বিহানের দিকে এগিয়ে দিয়ে সেটাতে সাইন করতে বলে। বিহান সেটি হাতে নিয়ে দেখে তার আর আরুষির ডিভোর্স পেপার। বিহান ডিভোর্স পেপারটি উল্টিয়ে পাল্টিয়ে দেখে শান্ত চোখে আরুষের দিকে তাকিয়ে বলেছিল, হঠাৎ ডিভোর্স পেপার, ডিভোর্সের কারণ জানতে পারি? আরিশ তখন মাথা নিচু করে বলেছিল, আপনি তো এই বিয়েটা মানেন না, তাহলে জোর করে একটা সম্পর্ক থাকার মানেটা কি? বিহানের শান্ত কণ্ঠস্বর, যদি বলি এখন মানে, আর তাহলে কি তুমি এই ডিভোর্সটা ক্যান্সেল করবে? আরিশ দৃঢ় কণ্ঠে বলে, না। বিহান ভুরু কুঁচকে বলে, কেন? আরিশ বলে, কারণ আমি চাই না আপনি এই বিয়েটা মেনে নেন। বিহান হালকা হেসে বলে, কিন্তু আমি তো এই বিয়েটা মেনে নিয়েছি। তোমার বোনকে ভালোবেসেছি, তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেছি। এখন আমার পক্ষে তো তোমার বোনকে ছাড়া থাকা সম্ভব নয়। আরিশ পূর্বের থেকেও কণ্ঠটা আরেকটু দৃঢ় ও গম্ভীর করে বলে, সম্ভব না হলেও ছাড়তে হবে। ছাড়ার কারণ? আরিশ হঠাৎ রেগে যায়, রাগে চিৎকার করে বলে, কারণ আপনার এই ভালোবাসা, এই ভালোবাসার কারণে আমার বোনকে আপনাকে ছাড়তে হবে। আমি জানি আপনি আমার বোনকে এখন ভালোবেসে কাছে টেনে নেবেন, আপনাকে ভালোবাসতে আমার বোনকে বাধ্য করবেন, সংসার করার স্বপ্নও দেখাবেন। এরপর তার অতীত জেনে তাকে ময়লা টিস্যুর মতো করে ছুঁড়ে ফেলবেন, তাকে পুনরায় ভেঙে গুঁড়িয়ে দেবেন। আর আমি ভাই হয়ে সেটা চুপচাপ মেনে নিব? কখনো না। আর আমি আমার বোনের সাথে এমনটা কিছুতেই হতে দিব না। আপনাকে ওকে ডিভোর্স দিতেই হবে। বিহান এতক্ষণ যাবৎ শান্ত থাকলেও আরিশের কথাগুলো শুনে নিজেকে শান্ত রাখতে পারল না। বিহান নিজেও রেগে বলে, এই ডিভোর্সের কথা ভুলে যাও আরিশ, আমি কখনো আমার বউকে ডিভোর্স দিব না। তার যতই তিক্ত অতীত থাকুক না কেন, আমার সেসবে যাই আসে না। তোমার বোনের অতীত আছে এটা জেনেই আমি তাকে ভালোবেসেছি। আর আমার ভালোবাসা এতটাও ঠুনকো নয় যে সামান্য অতীতের কারণে তা শেষ হয়ে যাবে। বিহানের দৃঢ় কণ্ঠের ভালোবাসার স্বীকারোক্তি আরিশের হৃদয় নাড়িয়ে দেয়। আরিশ চোখ দুটো বন্ধ করে ফেলে, টেবিলের ওপরে রাখা কাটা চামিচটা নিজের সর্বশক্তি দিয়ে চেপে ধরে। কিছুক্ষণ ওভাবে থেকে নিজেকে স্বাভাবিক করে চোখ মেলে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, এই ভালোবাসা ততদিন যতদিন আমার বোনের অতীত কলঙ্ক আপনার কাছে লুকায়িত। যখন সেই সব প্রকাশ পাবে তখন লোকলজ্জা সম্মানের ভয়ে সব ভালোবাসা উবে যাবে। বিহান এবার হাতের ঘড়িতে চোখ বুলিয়ে রেস্টুরেন্ট থেকে বেরোনোর জন্য পা বাড়িয়ে বলে, সে আমার স্ত্রী, আমার জীবন সঙ্গিনী, আমার সম্মান। এই পৃথিবী যদি তাকে কলঙ্ক বলে, আমি সেই কলঙ্কের কপালে চুমু খেয়ে স্বাচ্ছন্দ্যে তা গ্রহণ করে নিব। কথাগুলো বলে বিহান আর এক মুহূর্তও দাঁড়ায় না, ব্যস্ত পায়ে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। বিহানকে বেরিয়ে যেতে দেখে আরিশ গলা উঁচিয়ে বলে, আরে কোথায় যাচ্ছেন? আমার কথা এখনো শেষ হয়নি। বিহান পেছনে না ফিরে যেতে যেতেই বলে, তোমার কথা শেষ না হলেও আমার বইয়ের ক্রসিং শেষ। বিহানের কথায় আরিশ রেগে বলে, আমার বোনের আশেপাশেও আপনি যাবেন না। বিহানের নির্লিপ্ত কণ্ঠ, যাব, পারলে আটকে দেখাও। কথাগুলো বলে বিহান বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। বাইকের কাছে গিয়ে বাইকটা স্টার্ট দেয়। আরুষ নিজেও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাইক স্টার্ট দেয় বিহানের আগে আরুষির কাছে পৌঁছানোর জন্য। অতঃপর তাদের দুজনের মধ্যে শুরু হয় নীরব প্রতিযোগিতা, কে আগে আরুষির কাছে পৌঁছাতে পারে আর নিজের সঙ্গে নিয়ে যেতে পারে। বিহান প্রায় আধা ঘন্টার মতো আরুষির কোলে মাথা রেখে বুকে দুই হাত বেঁধে শুয়ে আছে। তার মধ্যে ওঠার কোনো নামগন্ধ নেই। ওঠা তো দূর, চোখটাও পর্যন্ত মেলে তাকাচ্ছে না। এদিকে সন্ধ্যাও নেমে এসেছে, অন্ধকারে ছেয়ে যাচ্ছে পৃথিবী। আরশি আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। ধীর কণ্ঠে বিহানের কপালে হাত রেখে বলে, আপনার শরীর কি বেশি খারাপ লাগছে? মাথা কি বেশি ব্যথা করছে? আরশির প্রশ্নের কোনো উত্তর আসে না। আরশি ভাবে হয়তো বিহান ঘুমিয়ে পড়েছে, তাই সে এবার ডেকে বলে, এই যে শুনছেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? উঠুন, সন্ধ্যা হয়ে এলে তো, বাসায় যাবেন না? আরশির ডাকে বিহান চোখ মেলে তাকায়।
সে অবশ্য ঘুমায়নি, এতক্ষণ যাবৎ বিকালের ঘটনাগুলোই ভাবছিল। বিহান শান্ত চোখে আরশির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এরপর হঠাৎ করে বলে ওঠে, সন্ধ্যার রঙে রঙিন আকাশকে, স্বচ্ছ নদীর জলে প্রতিচ্ছবিকে, স্নিগ্ধ হিমেল হাওয়ায় কাঁপুনিকে, আর আসমান জমিনের নীরবতার পর্যন্তকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি এমন এক গভীরতায় যেখানে শব্দ হারিয়ে যায় আর হৃদয়েই নত হয়ে যায় ভালোবাসার সামনে। হ্যাঁ, সত্যি ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি তোমায়, নিজের সর্বোচ্চ দিয়ে, অন্তরের গভীর অন্তরস্থল থেকে, নিজের সবটুকু উজাড় করে শুধু তোমায় ভালোবাসি, আমার রহস্যে মোড়া রহস্যময়ী। তুমি কি গ্রহণ করবে আমার এই নিঃস্বার্থ ভালোবাসা? হঠাৎ করে বিহানের কণ্ঠে এত ভালোবাসার আবেগময় ভালোবাসার অনুরক্তি আরশিকে যেন স্তব্ধ করে দেয়, মুখের ভাষা হারিয়ে ফেলে। নিজের অজান্তেই আখিদয় হতে ফোঁটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে নিজের বোধ শক্তি হারিয়ে ফেলে। এই মুহূর্তে বিহানকে তার কি উত্তর দেওয়া উচিত সে ঠিক বুঝে উঠতে পারে না। শুধু পাথরের মূর্তির ন্যায় বিহানের মুখের দিকে তাকিয়ে থাকে। বিহান নিজেও আরশির মুখের দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। সময় গড়ায়, সন্ধ্যার আলো সরে অন্ধকার নেমে আসে, কিন্তু আরশির তরফ থেকে উত্তর আসে না। বিহান দীর্ঘশ্বাস ফেলে বুঝতে পারে এর উত্তর তার মিলবে না। বিহান আরশির কোল থেকে মাথা তুলে উঠে বসে। বিহানকে উঠতে দেখে আরশি এবার দীর্ঘ নীরবতা ভেঙে মৃদু কণ্ঠে বলে, রাত হয়ে এসেছে, আমার মনে হয় এবার আমাদের বাড়ি ফেরা উচিত। বিহান আর কথা বাড়ায় না, উঠে দাঁড়িয়ে ছোট করে আরশিকে বলে, উঠে এসো। আরশি বসা থেকে উঠে দাঁড়ায়, বিহানের পায়ের সঙ্গে পা মিলিয়ে এগিয়ে যায় বাইকের দিকে। বিহান বাইকে উঠে বাইক স্টার্ট দেয়, আরশিও উঠে বসে। বিহান হঠাৎ করে বাইক উল্টো দিকের রাস্তায় ঘুরিয়ে নেয়, বাইকের স্পিড একটু বাড়িয়ে দেয়। আরশি চেঁচিয়ে উঠে বলে, আরে আরে, কি করছেন? বাইক উল্টো দিকে ঘোরালেন কেন? বাসায় যাবেন না? বিহান সামান্য ঠোঁট বেঁকিয়ে বলে, না, আজকে তোমাকে নিয়ে পুরো শহর ঘুরবো। ড্রয়িং রুমের মেঝেতে দুই হাতে বাম পা চেপে ধরে বসে আছে তামান্না। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অনর্গল অশ্রু। দীর্ঘক্ষণ কান্না করায় বেচারির চোখ মুখ ফুলে গেছে, তাও কান্না থামছে না। আহত পা দুই হাতে চেপে রেখে অসহায় মুখে মায়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মায়ের দৃষ্টি তার দিকে নেই। তিনি এক মনে নিজের কাজ করে যাচ্ছেন, এমন ভাব করছেন যেন উনি ছাড়া এখানে কেউ নেই। আর মায়ের এই গা ছাড়া ভাব দেখে তামান্নার নীরব কান্নার বেগ আরো বাড়ছে। পায়ের যন্ত্রণা থেকে মায়ের এই ব্যবহারের যন্ত্রণা তাকে বেশি পোড়াচ্ছে। কিছুক্ষণ আগের কাহিনী, আরিশকে জেলাস ফিল করাতে পেরে তামান্নার মন আজকে ভীষণ ভালো ছিল, অনেক খুশি খুশি লাগছিল। তাই তো সে আজকে গিয়েছিল মনের খুশিতে একটু বাবার জন্য রান্না বান্না করতে। যদিও সে রান্না জানে না, তারপরে অনেক কনফিডেন্স নিয়ে গিয়েছিল রান্না করতে। আর গিয়েই যত বিপত্তি ঘটিয়েছে। তামান্না ইউটিউব দেখে বিরিয়ানি রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছিল। সব কিছু ঠিকই ছিল, কিন্তু বিপত্তি ঘটে তখন যখন তামান্না ফ্রাই প্যান ধুয়ে চুলায় উঠিয়ে দিয়ে তেল আর পেঁয়াজ ঢালে। তখন ফ্রাই প্যান ভেজা অবস্থায় তেল আর পেঁয়াজ দেওয়াতে তেল ছিটকে ওঠে। তামান্না ভয় পেয়ে সরে যেতে নিলে অসাবধানতার কারণে হাত লেগে ফ্রাই প্যানের গরম তেল সহ এসে পড়ে তার পায়ের ওপর। তামান্নার মা বলে চিৎকার দিয়ে ওঠে। গালিবা বেগম আসেন কিচেন রুমে। তামান্নাকে ওই রকম অবস্থায় বসে থাকতে দেখে প্রতিক্রিয়াহীনভাবে আবারও পেছনে ঘুরে গিয়ে বসেন ড্রয়িং রুমে। আর তামান্নার কাছে পাঠিয়ে দেয় তাদের বাড়ির কাজের বুয়াকে। বুয়াটি গিয়ে তামান্নাকে উঠিয়ে এনে পায়ে ব্যান্ডেজ করে দিয়ে আবার নিজের কাজে চলে যায়। আর তামান্না মায়ের দিকে তাকিয়ে থাকে খেই হয়ে। আখিল সাহেব সবেমাত্র অফিস থেকে ফিরেছেন। বাড়ির ভেতরে প্রবেশ করে আদরের একমাত্র মেয়েকে এরকমভাবে বসে থাকতে দেখে ছুটে আসে মেয়ের কাছে। কি হয়েছে জানতে চাইলে কাজের বুয়াটি সব বলে। সব শুনে আখিল সাহেব স্ত্রীর দিকে একবার তাকিয়ে মেয়েকে নিয়ে চলে যান রুমে। ঘড়ির কাঁটা তখন রাত 12টার ঘরে।
চৌধুরী বাড়ির বাগানে সেই কাঠগোলাপের গাছের ডালে বাঁধানো দোলনায় বসে আছে আরশি। এক দৃষ্টিতে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। ভেবে চলেছে বিহানের বলা তখনকার কথাগুলো। আশেপাশে তার বর্তমানে কোনো ধ্যান নেই। সে এখন নিজের ভাবনায় মশগুল। তার পাশে যে কেউ নিঃশব্দে এসে দাঁড়িয়েছে সে বুঝতেই পারেনি। লোকটি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির মায়া ভরা মুখপানে। লোকটার দৃষ্টি স্নেহময়, শীতল, অথচ গভীর। ওনার এই গভীর দৃষ্টি দেখে যে কেউ বলে দিতে পারবে যে লোকটা আরশির মাঝে কিছু খোঁজার চেষ্টা করছে, কিছু মেলানোর প্রয়াস চালাচ্ছে। লোকটার এই রকম গভীর দৃষ্টির মাঝে আরশি পাশ ফিরে তাকায় লোকটির দিকে। লোকটিকে দেখে আরশি বিস্মিত কণ্ঠে বলে, জিএম আঙ্কেল, আপনি এখানে? জিএম আরশির বিস্মিত চেহারা দেখে মুচকি হেসে বলে, হ্যাঁ, গতকাল রাতে এসেছি। আমি তো আপনাকে দেখলাম না। কালকে আমি ছিলাম না, একটা কাজে গিয়েছিলাম, তাই দেখোনি। ও, হুম, তা তুমি এত রাতে এখানে কি করছো? কিছু না, এমনি বসে আছি আঙ্কেল। এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, বেশি রাত জাগা ভালো না। আরুষি মুচকি হেসে মাথা দোলায়, যার মানে সে যাবে ঘুমাতে। এরপর কিছু একটা মনে করতেই প্রশ্ন করে, আঙ্কেল, আপনি পাখিগুলোকে ছেড়ে দিলেন যে? জিএম স্বল্প হেসে ওপর নিচ মাথা দুলিয়ে বলে, হ্যাঁ, দিয়েছি। আসার আগে ছেড়ে দিয়ে এসেছি। আরশি কথাটা শুনে খুশি হয়ে উৎফুল্ল কণ্ঠে বলে, থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। জিএম কিছু বলতে নিবে তার আগে পেছন থেকে ভেসে আসে গম্ভীর, ভারী, তবে মায়া মাখা কণ্ঠস্বর। চুড়ুই, তোর এই বদ অভ্যাস কবে যাবে বলতে পারবি? রাত বিরাতে এখানে বসে থাকা তুই কবে ছাড়বি? ভাইয়ের কথায় আরশি মুখ লটকিয়ে বলে, কেন ভাইয়া, কি হয়েছে? আরিশ আরেকটু সামনে এগিয়ে এসে শাসনের সুরে বলে, কি হয়েছে মানে? এখন রাত কয়টা বাজে তুই দেখেছিস? তোকে আমি কখন বলেছি ঘুমাতে যেতে, আর তুই এখানে এসে বসে আছিস? কথাগুলো বলে আরিশ বোনের দিকে এগিয়ে আসতে চোখ পড়ে জিএম এর ওপর। জিএমকে দেখে আরিশ কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। অনাকাঙ্ক্ষিতভাবে অনাকাঙ্ক্ষিত মানুষটাকে এখানে দেখে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জিএম এর মুখপানে। হঠাৎ চোখ দুটো জ্বলে ওঠে, হৃৎপিণ্ডটা লাফিয়ে ওঠে, হৃদয়ের সূক্ষ্ম ব্যথাটা বোধ হয় আবারও জেগে ওঠে। আর এইদিকে আরশি বিস্মিত হয়ে তাকিয়ে দেখছে জিএম আর আরিশকে। আরিশ সেই দিন এই বিষয়টা খেয়াল করেনি, কিন্তু আজকে দুজনের একসঙ্গে মুখোমুখি দেখে আরশির বিস্ময় যেন কাটছে না। আরশি একবার জিএম এর দিকে তাকাচ্ছে তো আরেকবার আরিশের দিকে তাকাচ্ছে। দুজনের মধ্যে কত মিল! চোখ, মুখ, নাক, শরীরের গঠন হুবহু এক। শুধু জিএম উজ্জ্বল ফর্সা আরশির মতো, আর আরিশ একটু শ্যাম বর্ণের। এছাড়া দুজনের মধ্যে খুব একটা অমিল নেই। আরশি নিজের বিস্ময় দমিয়ে রাখতে না পেরে বলে বসে, তোমাদের দুজনের মধ্যে কত মিল! দেখে মনে হচ্ছে দুজন দুজনের কপি। এটা কি করে পসিবল? আরুষির কথা কর্ণগোচর হতেই আরিশ চোখ দুটো বন্ধ করে নেয়। চোখের সামনে ভেসে ওঠে পুরানো কিছু অতীতের পাতা। মুহূর্তের মাঝেই আরিশের পুরো শরীর যেন ঘৃণায় রিরি করে ওঠে। কিছুক্ষণ সময় নিয়ে আরিশ চোখ দুটো মেলে একরাশ রাগ, ক্ষোভ, ঘৃণা নিয়ে তাকায় জিএম এর দিকে। জিএমও আরিশের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। অতিরিক্ত রাগের কারণে আরিশের চোখ মুখ যেন রক্তবর্ণ ধারণ করেছে। প্রতিশোধ নেওয়ার নেশায় হাত দুটো নিষ্ফিস করছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে আরিশ সামনের দিকে পা বাড়িয়ে থেমে যায় আরশির দিকে তাকিয়ে। এক মুহূর্তে আরশির সামনে সিন ক্রিয়েট করা যাবে না, এটা ভেবে আরিশ নিজেকে দমিয়ে নিল। আরশির সামনে সিন ক্রিয়েট করলে হয়তো এত বছরের লুকায়িত গল্প ফাঁস হতে পারে, যেটা আরিশ কিছুতেই চায় না। তাই সে কোনো কথা না বলে আরশির হাতটা ধরে বাড়ির দিকে হাঁটা দেয়। পথের মধ্যে আরশিকে বলে জিএম এর থেকে দূরে থাকতে। আর এইদিকে জিএম এখনো একই দৃষ্টিতে তাকিয়ে আছে আরিশের যাবার দিকে। জিএম বুঝতে পারল না হঠাৎ আরিশের এরকম করার কারণ। ছেলেটা কেন অদ্ভুত, আবার তার মতো দেখতে, আবার কেমন যেন রাগ, ক্ষোভ, ঘৃণা নিয়ে তার দিকেই তাকিয়েছিল।
যে তাকানোর কারণ জিএম বুঝতে পারছে না। সকাল 7টা। বিহান দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, ধোয়া ওঠা এক কাপ গরম কফির হাত আর মুখে মিটি হাসি নিয়ে। বৃষ্টি তার এই মুহূর্তে বাগানের পেয়ারা গাছের ডালে বসে আছে থাকা বউ, আর নিচে খুন্তি হাতে দাঁড়িয়ে থাকা মায়ের ওপর। আঞ্জুমান বেগম শাড়ির আঁচল কোমরে গুজে হাতের খুন্তি উঁচিয়ে আরশিকে বকা দিতে ব্যস্ত, তো অপরদিকে তার নিরীহ বউ গাছের ডালে বসে হাতের নখ খুঁটছে আর অসহায় দৃষ্টিতে আঞ্জুমান বেগমের দিকে তাকিয়ে আছে। আর এই কাহিনী চলছে বিগত 15 মিনিট যাবৎ। বিহান এতক্ষণ যাবৎ নীরব থেকে সবটা দেখলেও বইয়ের অসহায় চেহারা দেখে আর নীরব থাকতে পারল না। কফির মগটা বেলকনির এক সাইডে রেখে পা বাড়ালো বাগানের উদ্দেশ্যে, আসল কাহিনী জানতে আর বউকে মায়ের বকা খাওয়ার হাত থেকে বাঁচাতে। বিহান বাগানে এসে পেয়ারা গাছের সাইডটায় এসে মায়ের উদ্দেশ্যে বলে, কি হচ্ছে এখানে? আঞ্জুমান বেগম বিহানের কথায় পাশ ফিরে তাকিয়ে বলে ওঠে, কি হচ্ছে দেখতে পাচ্ছিস না? ওই বাদরটা গাছে উঠেছে, নামতে পারছে না। বিহান মায়ের কথা শুনে ভুরু কুচকে গম্ভীর কণ্ঠে আরশির দিকে তাকিয়ে বলে, উঠতে জানো নামতে জানো না? আরশি অসহায় মুখটা আরেকটু অসহায় করে বিহানের দিকে তাকায়। সব হয়েছে ওই তানুর বাচ্চার জন্য। আরশি যখন শুনল তামান্নার পা পুড়ে গিয়েছে, তখন সে একটু সহানুভূতি দেখানোর জন্য ওদের বাড়িতে যাচ্ছিল। যাওয়ার সময় চোখে পড়ে পেয়ারা গাছের টসটসে পেয়ারাটার ওপর। তামান্নার পেয়ারা ভীষণ পছন্দ, নিয়ে গিয়ে দিলে বেচারি অনেক খুশি হবে এই ভেবে সে তো কোনো রকমে গাছে উঠেছিল, কিন্তু কে জানে ও কোনো রকমে গাছে উঠতে পারলেও আর নামতে পারবে না। আরশির ফুলো ফুলো পিঙ্কিশ গাল দুটো আরো অসহায় চেহারা দেখে বিহান গলে জল হয়ে গেল, কণ্ঠের গম্ভীর ভাবটাও উবে গেল। বিহান যথেষ্ট শীতল কণ্ঠে বলে, গাছে উঠতে জানো না, কেন উঠতে গিয়েছো? কাউকে বললেই তো পেরে দিত। আরশি বিহানের কথার কোনো প্রতি উত্তর না করে হাত দুটো বিহানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, আমাকে নামান প্লিজ, আমার নামতে খুব ভয় লাগছে। বিহান কিছু বলার আগেই আঞ্জুমান বেগম খেকিয়ে বলে ওঠে, একদম নামানো হবে না, তুই থাক ওখানে বাদর মেয়ে। কত জোর করি, কোনোদিন তো পেয়ারা খাস না, আজকে খেতে মন চেয়েছে তো এক লাফে গাছে উঠে গিয়েছে। কেন, কাউকে বললে কি কেউ তোকে পেরে দিত না? আরশি অসহায় কণ্ঠে বলে, আমার জন্য পারিনি তো, তামান্নার জন্য পেরেছি। আঞ্জুমান বেগম বলে, সে তুই যার জন্যই পার, আমাদের না বলে নিজে গাছে উঠতে গেলি কেন? এখন যদি গাছ থেকে পড়ে যাস তাহলে কি অবস্থা হবে ভেবে দেখেছিস? পড়ে গিয়ে তো হাত পা ভাঙবি, এরপর এক্সাম থেকে বিদায় নিবি। এই ধান্দা তো গাছে উঠেছিস বাদর। এত বকাবকি কেন করছো মা? বকা দিব না তো কি করব? সেই কাজ থেকে এসেছো, গিয়ে সেই কাজ করো। আমি ওকে নামাচ্ছি। হ্যাঁ, তুমিই নামাও, আমার এখানে থেকে কি কাজ? শুধু শুধু রুটিগুলো ভাজতে ভাজতে চলে আসলাম, ধুর। কথাগুলো বলে আঞ্জুমান বেগম ওখান থেকে চলে যায়। বিহান আরশির দিকে আরেকটু এগিয়ে এসে বলে, নিচে নামবে? হ্যাঁ। তাহলে ভালো একটা পেয়ারা পেড়ে ওড়না দিয়ে ভালো করে মুছে আগে দাও। আরশি বিহানের কথা মতো ভালো করে একটা পেয়ারা পেড়ে নেয়, সেটা ওড়নাতে মুছে বিহানের দিকে ছুঁড়ে দেয়। বিহান সেটা খুব দক্ষ হাতে ক্যাচ নিয়ে নেয়, এরপর সেই পেয়ারাটাতে কামড় দিয়ে বলে, তোমাকে নিচে নামালে তুমি আমাকে কি দিবে? আরশি নিচে নামার জন্য অধৈর্য কণ্ঠে বলে, আপনি যা চাইবেন তাই দিব। বিহান পেয়ারাতে আর একটা কামড় দিয়ে বলে, সত্যি আমি যা চাইবো তাই দিবে? হ্যাঁ রে বাবা, যা চাইবেন তাই দিব, আগে আমাকে নিচে তো নামান। আমি তোমার বাবা নই জান, কাছে এসে চুমু খেয়ে দেখো, আমি তোমার পরাণের পরাণ। আরশি এবার বলো, অসভ্য পুরুষ, সব জায়গায় আপনার অসভ্যতামি না করলে চলে না? বিহান ভাবলে ক্ষীণ কণ্ঠে আবারও পেয়ারায় কামড় দিয়ে বলে, এরকম একটা লাল স্ট্রবেরির মতো বউ থাকলে তো অসভ্যতামি না করে উপায় আছে জান? বিহানের এরকম ভাবলে ক্ষীণ অবস্থা দেখে আরশি কাঁদো কাঁদো মুখ করে বলে, আমাকে নিচে নামান না প্লিজ, আপনি যা চাইবেন আমি তাই দিব, সত্যি। বিহান সিরিয়াস কণ্ঠে বলে, সত্যি দিবে তো, নাকি পোল্টিবাজের মতো করে পরে আবার পোল্টি কাটবে? সত্যি দিব। ঠিক আছে, লাফ দাও। লাফ দিব মানে?
মানে তুমি লাফ দিবে, আমি তোমাকে ধরে ফেলবো। আমার ভয় করছে। তাহলে ওখানেই বসে থাকো, আমি বরঞ্চ যাই। আমার আবার সারাদিন এখানে বসে থাকার মতো সময় নেই। না না, যাবেন না প্লিজ। আমি লাফ দিচ্ছি, আপনি কিন্তু ধরবেন। তোমাকে না ধরলে তো আমি আমার জিনিস পাবো না জান। তাই চিন্তা করো না, নিশ্চিন্তে লাফ দাও জান, আমি ধরে ফেলবো। আরশি একবার গাছের উচ্চতাটা দেখে নেয়। বেশ বড় গাছটা, তার পক্ষে গাছ বেয়ে নামা সম্ভব না। এখন লাফ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আরশি ভয়ে দোয়া পড়ে আগে বুকে ফু দেয়, এরপর চোখটা বন্ধ করে লাফ দেয়। বিহান দুষ্টু হেসে আরশিকে ধরে ফেলে। আরশি চোখটা বন্ধ করে আছে, ভয়ে চোখ মেলছে না। তা দেখে বিহান দুষ্টু হেসে বলে, ম্যাডাম, এবার চোখটা খুলুন আর আমার জিনিসটা আমাকে দিন। আরশি ধীরে ধীরে চোখ মেলে তাকায়। নিজেকে বিহানের কোলে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিচে পড়ে না যাওয়াতে খুশি মনে বলে, এবার আমাকে নামিয়ে দিন। আর আপনার কি চাই বলুন। বিহান দুষ্টু হেসে বলে, এখনো দিবেন? আরশি বিহানের শান্ত মস্তিষ্কের প্যাঁচ ধরতে না পেরে বলে, হ্যাঁ, আমার কাছে যদি থাকে তাহলে এখনই দিব। আর যদি আমার কাছে এখন সেটা না থাকে, তাহলে সেটা এনে রাখবো, আপনাকে পরে দিয়ে দিব। আরুষির কথা শেষ হতেই বিহানের ফোনে কল আসে। বিহান ফোনের ব্যাপারে কিছু একটা ভেবে আরুষিকে নামিয়ে দিয়ে নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার যেটা চাই সেটা আপনার কাছেই আছে ম্যাডাম, আপনাকে দিতে হবে না। আমার যখন দরকার পড়বে আমি নিজেই নিয়ে নিব। কথাগুলো বলে বিহান ফোনটা রিসিভ করে ওখান থেকে চলে যায়। আরুষি ভুরু কুঁচকে বিহানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পেয়ারাগুলো নিয়ে তামান্নাদের বাসায় চলে যায়। তামান্না বেডের উপরে বসে আরশির আনা পেয়ারা খাচ্ছে আর মিটিমিটি হাসছে আরশির কাণ্ডে। হাসবেই বা না কেন? যে মেয়েকে হাজার বলেও পেয়ারা খাওয়ানো যায় না, সেই মেয়ে আজকে নিজেই টেনশনের চাপে পড়ে একের পর এক পেয়ারার স্লাইস খেয়েই যাচ্ছে, অথচ সেই দিকে তার খেয়ালই নেই। বিহান তার কাছে কি চাইতে পারে, সেটা তার কাছেই আছে। আবার তাকে নাকি দেওয়াও লাগবে না, বিহান সেটা নিজেই নিয়ে নিবে। সেই জিনিসটা কি, সেই ভাবনায় মশগুল হয়ে আছে আরশি। আরশি যে এরকম টেনশন করতে পারে দেখে মিটিমিটি হাসছে তামান্না দুষ্টু কণ্ঠে বলে, এত টেনশন করিস না জানের জান, কি আর চাইবে, হয়তো তোর ভার্জিনিটিটা চাইবে, দিয়ে দিবি, সমস্যা কি, তোর তো হাজবেন্ড। তামান্নার কথায় আরশি ক্ষিপ্ত নয়নে তাকায় তামান্নার দিকে। দেখে মনে হচ্ছে যেন চোখ দিয়ে তামান্নাকে ভস্ম করে দিবে। সে মরছে তার জ্বালায়, আর এই বেয়াদব তার সাথে মজা নিচ্ছে। আরশি ক্ষিপ্ত হয়ে তামান্নার মাথায় একটা চড় মেরে বলে, বেয়াদব, আর একটা উল্টোপাল্টা কথা বলে তোকে জানে মেরে দিব। চুপচাপ পেয়ারা খা, আমার মাথা খাস না। তামান্না গা ছাড়া ভাব নিয়ে পেয়ারায় কামড় দিয়ে বলে, জীবনে তো অনেক কিছুই খেলাম রে, তবে তোর আর তোর ভাইয়ের মাথা খাওয়ার মতো শান্তি আমি অন্য কিছুতে পাইনি, বিশ্বাস কর। আরশি পুনরায় তামান্নাকে মারার জন্য হাত ওঠাবে, তার আগে তাদের ঘরে প্রবেশ করে গালিবা বেগম। উনি এসে তামান্নার দিকে একবার তাকিয়ে আরশির উদ্দেশ্যে বলে, তোমার ভাই এসেছে মা, তোমাকে তাড়াতাড়ি যেতে বলল। ভাইয়া এসেছে? কোথায় আন্টি? বাইরে তোমার জন্য অপেক্ষা করছে, আমাকে বলল তোমাকে ডেকে দিতে। ভাইয়ের কথা শুনে আরশি উঠে কটমট চোখে তামান্নার দিকে তাকিয়ে গালিবা বেগম থেকে বিদায় নিয়ে চলে যায়, আর পেছনে ফেলে যায় এক জোড়া অসহায় দৃষ্টি। তামান্না আরশির দিকে তাকিয়ে থাকা অবস্থায় অনুভব করে তার পায়ের ব্যান্ডেজটা কেউ খুলছে। তামান্না আরশির দিকে থেকে চোখ ঘুরিয়ে তার পায়ের দিকে তাকায়। গালিবা বেগম তামান্নার পায়ের ব্যান্ডেজটা খুলে ফেলে, এরপর পাটা ভালো করে পরিষ্কার করে ঔষধ লাগিয়ে পুনরায় ব্যান্ডেজ করে দেয়। এরপর উঠে দাঁড়িয়ে কড়া গলায় নিষেধ করে বলে, যেই জিনিস পারো না সেই জিনিস যাতে নেক্সট টাইম করতে না দেখি। বাড়িতে কাজের লোকের অভাব নেই, যখন যেটা প্রয়োজন হবে তাদেরকে বলবে। কথাগুলো বলে গালিবা বেগম যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই চলে যান। তামান্না মলিন হেসে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তোর মা, সে বোঝে না, মায়ের আচার আচরণ কিছুই বোঝে না। তার মা তাকে বুকে টেনে নেয় না, আবার দূরেও ঠেলে দেয় না। কষ্ট দেয় না, আবার কষ্ট পেলে বুকে আগলেও নেয় না। ভুল করলে শাসন করে না, আবার ঠিক করলে প্রশংসা করে না। কেমন জানি তার মা।
তারপরেও তামান্নার ভালো লাগে, ভীষণ ভালো লাগে তার এই মাকে। সারাক্ষণ শুধু মন চায় মায়ের বুকে পড়ে থাকতে, কিন্তু সেটা কখনো সম্ভব হয় না। তামান্না দীর্ঘশ্বাস ফেলে, এরপর ফোনটা হাতে নিয়ে আরিশকে মেসেজ করে, আপনি এতটা পাষাণ কি করে হতে পারলেন বলুন তো? আমার অসুস্থতার কথা জেনেও আপনি দরজা থেকে ঘুরে গেলেন, তাও একবার এসে আমাকে দেখে গেলেন না। একবার আসলে কি ক্ষতি হতো আপনার? কোনো ক্ষতি তো হতো না আপনার। যত ক্ষতি তো আমারই হয়। আপনাকে না দেখলে আমি একটু শান্তি পাই না, নিঃশ্বাস নিতে প্রচুর কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। আপনাকে একবার দেখার জন্য আমার হৃদয় মরুভূমির মতো খা খা করে। আপনি কেন বোঝেন না আমার এই কষ্ট? আর কত সময় গেলে, আর কত ভালোবাসলে আপনি বুঝবেন? এতটুকু লিখে সেন্ড করে, এরপর কি যেন একটা ভেবে আবারও লেখে, আপনি আমার মরুভূমির ন্যায় বুকে এক পশলা বৃষ্টির মতন। আপনাকে ছাড়া নিঃশ্বাস নেওয়া যে আমার বারণ। আপনি আছেন বলেই হৃদয়ের উঠোনে এখনো বসন্ত নামে। আপনার স্পর্শেই জেগে ওঠে আমার প্রতিটা ঘুমন্ত স্বপ্ন ও রামে। চোখে চোখ রাখলেই যেন সব কষ্ট মিলিয়ে যায়। আপনি না থাকলে আমার পৃথিবীটাও থমকে দাঁড়ায়। ভালোবাসার এই সফরে শুধু আপনি থাকুন আমার পাশে। জীবনের প্রতিটা গল্পে যেন লেখা হয় আপনার নিঃশ্বাসে। আন্টি আন্টি, দয়া করে এরকমটা করবেন না। আমাকে আর শাস্তি দিয়েন না। আমি যে সহ্য করতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে, বেঁচে থাকার ইচ্ছেটা হারিয়ে যাচ্ছে। শেষবার আমার পবিত্রার মুখটা দেখার জন্য বুকের ভেতর ছটফট করছে। একবার দেখতে দিন না আন্টি। আমার পবিত্রা কোথায় আছে বলুন না আন্টি। তাকে একবার দেখার জন্য আমার হৃদয়ে যে দাবানলের আগুনে পুড়ে ঝলসে যাচ্ছে, তাকে না দেখা পর্যন্ত আমার এই দাবানলের আগুন যে নিভবে না। বলে দিন না আন্টি, বলে দিন না প্লিজ প্লিজ। আরিফা বেগম নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছেন, তার মধ্যে কোনো ভাবান্তর নেই। তার পায়ের কাছে উজান নামের একজন ২৭-২৮ বছরের ছেলে হাত জোড় করে কান্না করছে। সেই দিকে ওনার বিন্দু মাত্র ভ্রূক্ষেপ নেই। যা রয়েছে তা শুধুই বিরক্তি আর নির্লিপ্ততা। আরিফা বেগমকে নির্লিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখে উজান নামের ছেলেটি ভাঙা গলায় কান্না দমানোর চেষ্টা করে বলে, আমি কি ভুল করেছি আন্টি? কোন ভুলের সাজা দিচ্ছেন আপনারা আমাকে? আমার পবিত্রাকে আমাকে দেখতে দিয়ে না দিয়ে? আরিফা বেগম এতক্ষণ চুপ থাকলেও এবার থমথমে গলায় বলেন, কি ভুল করেছো? সেটা এত তাড়াতাড়ি ভুলে গেলে উজান? ভুলে গেছো সেই রাত, যে রাতে তোমার পবিত্রার গায়ে তুমি নিজ হাতে কলঙ্ক মেখে দিয়েছিলে? আমার চঞ্চল অরুণ চণ্ডী মেয়েকে শান্ত নদীর স্রোত বানিয়ে দিয়েছিলে? মনে পড়ছে না সেই রাত, যে রাতে আমার মেয়েকে সমাজের সামনে কলঙ্কিত নামে আখ্যায়িত করেছিলে, আমার মেয়ের জীবন জাহান্নামে পরিণত করেছিলে? সবটাই তো করেছো উজান। আর কি করা বাকি রেখেছো, যার জন্য আমার মেয়েটার খোঁজ চাইছো? আরিফা বেগমের কথায় উজান উত্তেজিত কণ্ঠে বলে, বিশ্বাস করুন আন্টি, আমি এমন কিছুই জানতাম না। ওই দিন আমি ছিলাম না। আমি থাকলে আমার পবিত্রার ক্ষতি আমি কিছুতেই হতে দিতাম না। আরিফা বেগম বলে ওঠেন, নিজেকে বাঁচাতে আর কত মিথ্যার আশ্রয় নিবে? আমি মিথ্যা বলিনি আন্টি, বিশ্বাস করুন, আমি সত্যি ওই দিন ছিলাম না। এখন আর এই সত্য মিথ্যা যাচাই করে লাভ কি? আমার মেয়ের যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। আমি মানছি আমি ব্যর্থ। আমি পারিনি আমার ভালোবাসা, আমার পবিত্রাকে রক্ষা করতে, কিন্তু উজানকে পুরো কথা শেষ করতে না দিয়ে কথার মাঝে থামিয়ে দিয়ে আরিফা বেগম বলেন, আমার মেয়ে না কখনো তোমার ছিল, না এখন আছে, আর না ভবিষ্যতে থাকবে। তাই বারবার আমার ভালোবাসা আমার পবিত্রা বলে বন্ধ করো। ভুলে যাবে না সে এখন বিবাহিত, অন্য কারোর স্ত্রী। সে এখন বিবাহিত, অন্য কারোর স্ত্রী। এই কথাটা যেন উজানের কানে তীব্রভাবে করাঘাত করে। যদিও সে জানে আরশি এখন বিবাহিত, কিন্তু তারপরেও যতবার এই কথাটা শোনে তার হৃদয়ে তীব্র ব্যথাটা অনুভব হয়। চোখের কোণে জমে থাকা অশ্রুকণা টপ টপ করে গাল বেয়ে গড়িয়ে পড়ে। আরিফা বেগম হয়তো দেখলেন অশ্রুকণা, তবে সেসবে পাত্তা না দিয়ে কঠোর কণ্ঠে ঝংকার তুলে বললেন,
আমার মেয়ের খোঁজ করা তুমি ছেড়ে দাও, কারণ তার খোঁজ তুমি কোনোদিনও পাবে না। আর এই কুমিরের কান্না কাঁদা শেষ হলে এবার তুমি আসতে পারো। উজান চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। বুঝতে পারে আরিফা বেগম কখনো আরশির খোঁজ দেবে না। তাই এখন যা করার তাকেই করতে হবে। তাকে খুঁজে বের করতে হবে তার পবিত্রাকে, শুধুমাত্র একটা বার নয়ন ভরে দেখার জন্য। উজান আর কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আরিফা বেগম কঠোর দৃষ্টিতে তাকিয়ে থাকে উজানের যাওয়ার পানে। এই ছেলে প্রায় আসে তার কাছে তার মেয়ের খোঁজে, কিন্তু আরিফা বেগম কখনো খোঁজ দেননি। উজানের এই কান্না তার মন গলাতে পারে না, কারণ এই ছেলের জন্যই তো তার মেয়ে আজ তার থেকে এতটা দূরে, যাকে 10 মাস 10 দিন গর্ভে রাখলো, বুকে আগলে বড় করলো এতগুলো বছর, আর এখন তাকেই দূরে রাখতে হচ্ছে এই ছেলের জন্য। গধূলির বিকেল, চৌধুরী বাড়ির পাশের নদীর পানিতে পা ডুবিয়ে বসে আছে বিহান। হাতে তার খোসা ছাড়ানো বাদামের প্যাকেট। প্যাকেট থেকে একটু পরপর বাদাম বের করছে আর মুখে দিচ্ছে। বৃষ্টি তার নদীর স্বচ্ছ পানির ঢেউয়ের দিকে। পাশে বসে আছে জিএম, যে মুহূর্তেই বিহানের দিকে বিরক্তির চোখে তাকিয়ে আছে। মূলত তাকে বিহান আধা ঘন্টা যাবৎ বসিয়ে রেখেছে কি যেন ইম্পর্টেন্ট কথা বলবে বলে, কিন্তু এখনো পর্যন্ত তার বলার নাম গন্ধ পর্যন্ত নেই। জিএম বিরক্তি ভরা চাহনি বুঝতে পেরে বিহান বাদাম চিবোতে চিবোতে বলে, এরকম খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছো কেন? চোখ সরাও, আমি তোমার বউ নই যে এভাবে তাকিয়ে থাকবে। আর যদি বেশি তাকিয়ে থাকতে মন চায়, তাহলে বিয়ে করে বইয়ের দিকে তাকিয়ে থাকো, তবু আমার দিকে নজর দিও না। আমার ওপর সমস্ত হক শুধু আমার বইয়ের। বিহানের কথায় জিএম তেলে বেগুনে জ্বলে ওঠে। একদম উল্টোপাল্টা কথা বলবে না বেয়াদব ছেলে। আমি তোমার দিকে কোন দুঃখে তাকিয়ে থাকতে যাব, হ্যাঁ? বিহান পুনরায় বাদাম নিয়ে চিবোতে চিবোতে ভাবলেশহীন কণ্ঠে বলে, কোন দুঃখে আবার? বউ নেই এই দুঃখে? জিএম চোখটা ছোট ছোট করে বিরক্তি ভরা কণ্ঠে বলে, কে বলেছে তোমাকে আমার বউ নেই? বিহান গা ছাড়া ভাব নিয়ে বলে, কেন, সেদিন তো নিজেই বললেন। জিএম বিরক্তির রেশ ধরেই বলে, আমি বলেছি আমার বউ এখন আমার কাছে নেই, এর মানে এই নয় যে আমার বউ নেই। বিহান জিএম এর দিকে তাকিয়ে এক ভুরু উঁচিয়ে বলে, তার মানে আছে বলছেন? হ্যাঁ আছে। কোথায় আছে? জানি না, হারিয়ে ফেলেছি বহুকাল আগে। বিহানের কি হলো সে জানে না, হঠাৎ করে প্রশ্ন করে, কেমন দেখতে সে বলা যাবে? জিএম এর দৃষ্টি এবার শীতল হয়, কণ্ঠ নরম হয়ে আসে, মুখে মলিন হাসি ফুটিয়ে বলতে শুরু করে, শ্যাম গড়নের একটি মায়াবতী, ডাগর ডাগর আখি, বাঁশির মতো সরু নাক, দীঘল কালো ঘন রেশমি চুল। চুলগুলো নামতেছে একেবারে পিঠ ছুঁয়ে, হাওয়ায় উত্তাল মনে জান্নাতি খুশবু ছড়ায়। মাথায় সবসময় ওড়না টানা, চোখ দুটো নত, কিন্তু তাতে কি মায়া লুকিয়ে আছে তা ভাষায় বোঝানো যায় না। চলনে লাজুকতা, কথায় মাধুরতা, আর আচরণে এমন এক পর্দার সৌন্দর্য, যেটা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। বিহান কেমন করে যেন জিএম এর দিকে তাকিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করে, বউকে অনেক ভালোবাসো তাই না? জিএম তাচ্ছিল হেসে বলে, আমাদের মানুষরূপী জানোয়ার পশুদের ভালোবাসা মানায় না কেবি, আমাদের শুধু কষ্ট দেওয়াই মানায়। তাই তো তাকে শুধু কষ্টই দিয়েছি, ভালোবাসা না। বিহানের বুঝি এই কথাটা বিশ্বাস হলো না, তাই তো সে বলে, কে বলেছে জিএমরা ভালোবাসতে পারে না? এই যে বোনকে বাঁচাতে খারাপ রাস্তায় নেমেছ, ছোট ছোট কিশোরী মেয়েদের বাঁচাতে কত শত খুন করেছ, বোনকে একটু ভালো রাখতে, সুরক্ষিত রাখতে অন্যের কথা মতো ওঠবস করছো, নিজের পুরো জীবনটা বরবাদ করে দিয়েছ। এটা কি ভালোবাসা না? জিএমকে কথা বলতে দেখা গেল না, শুধু তার ঠোঁটের কোণে তার ছেলের ব্যর্থ হাসির দেখা মেলে। এভাবে নীরবতায় কেটে যায় বেশ কিছুক্ষণ সময়। বিহান দীর্ঘশ্বাস ফেলে হাতের ঘড়িতে একবার চোখ বোলায়, এরপর বলে, আরুষির কোচিং ছুটি হবে, এখন আমি ওকে নিতে যাচ্ছি, তুমি বাসায় চলে যাও। কেন, আজকে আরিশ নিতে যায়নি? না। কেন? বিহান উঠে দাঁড়িয়ে বাইকের চাবিটা আঙুলে ঘুরাতে ঘুরাতে সামনের দিকে পা বাড়িয়ে বলে, কারণ সে এখন আমার ঘুমের কড়া ডোজের ঘুমের ঔষধ খেয়ে ঘুমাচ্ছে।
সুমন্দি ভাই পুরাই হিটলার, আমার বইয়ের আশেপাশে ঘেঁষতে দিতে চায় না, তাই আজকে খাবারের সঙ্গে ঘুমের ঔষধ খাইয়ে রেখে এসেছি। দেখি এবার কেমনে আটকাই ওর বোনের কাছে যাওয়া থেকে। কথাগুলো বলে বিহান হনহন করে ওখান থেকে চলে যায়, আর পেছনে রেখে যায় এক জোড়া বিস্মিত নয়ন জোড়া। জিএম বলে ওঠে, কি সাংঘাতিক ছেলে। আরশি বিগত আধা ঘন্টা যাবৎ ক্রসিং এর বাইরে পায়চারি করছে। রাগে তার মাথা দপদপ করছে। করবেই বা না কেন? যেখানে ক্রসিং এর সময় সবাই বাসায় ফিরে গিয়েছে, সেখানে সে একা এতক্ষণ যাবৎ এখানে দাঁড়িয়ে আছে তার ভাইয়ের জন্য, আর যার এখনো আসার নাম গন্ধই নেই। তার ওপর আবার এই তামান্নার বাচ্চাটাও আসেনি, পায়ের দোহাই দিয়ে বাসায় থেকে গেছে। সকালে এক্সাম দিতে যেতে পারলো, আর এখন নাকি ক্রসিং এ আসতে পারবে না, যত সব। আরিশের পায়চারির মধ্যে বাইক নিয়ে এসে থামে বিহান। হেলমেটটা খুলে আরশির দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, ওই যান, এইদিকে এসো। বিহানের কণ্ঠ পেয়ে আরশি পেছনে ফিরে তাকায়। বিহানকে দেখে এগিয়ে এসে বলে, আপনি এখানে কি করছেন? বিহান চুলে হ্যান্ড ব্রাশ করে বলে, আপনাকে নিতে আসছি ম্যাডাম, বাইকে ওঠেন। আরুষি দুই হাত বুকে আড়াআড়ি ভাবে বেঁধে বলে, আমি আপনার সঙ্গে যাব না, ভাইয়া আসবে আমাকে নিতে, আমি ভাইয়ার সঙ্গেই যাব। বিহান ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে, ভাই নিতে আসলে তো ভাইয়ের সঙ্গে যাবে, তোমার ভাই তো আজকে আসবে না। আরুষি ভুরু কুচকে বলে, আসবে না মানে? বিহান গা ছাড়া ভাবে বলে, আসবে না মানে আসবে না, তোমার ভাই এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে। আরুষি বিরক্তির কণ্ঠে বলে, ফাজলামো করছেন আমার সঙ্গে? আমার ভাই এই সময় মোটেও ঘুমায় না, তাই এইসব ফাউল কথা রাখেন। বিহান ভাবলেশহীন কণ্ঠে বলে, ফাউল কথা নয় বউ, সত্য কথাই বললাম, বিশ্বাস না হয় তোমার শাশুড়ি মায়ের কাছে ফোন করে শুনতে পারো। আরুষি সত্যি সত্যি আঞ্জুমান বেগমকে ফোনটা করে। আঞ্জুমান বেগম জানায় আরিশ সত্যি ঘুমাচ্ছে। তিনি অনেকবার আরিশকে ডেকেছেন, কিন্তু আরিশকে ওঠাতে পারেননি। আরশি ফোনটা কেটে ভোঁতা মুখে বিহানের দিকে তাকায়। আরশিকে এভাবে তাকাতে দেখে বিহান মুচকি হেসে বলে, কোনো ব্যাপার না জান, ভাই আসেনি তো কি হয়েছে, আমি তো এসেছি, এখন বাইকে উঠে বসো। আরশি বলার মতো আর কিছুই খুঁজে না পেয়ে বাইকে উঠে বসে। এছাড়া উপায় নেই, তার ভাই তো আর আসেনি। এখন এই অসভ্য নির্লজ্জ বদমাইশ লোকটার সঙ্গেই তাকে যেতে হবে। বিহান বাইকের মিররে আরশির দিকে তাকিয়ে বলে, বকা দেওয়া শেষ হলে ধরে বসো যান, নয়তো পড়ে গিয়ে ব্যথা পাবে, আর আমার হার্টে এসে লাগবে। আরশি থতমত খেয়ে তাকায় বিহানের দিকে, মনে মনে বলে, আজব তো, এই লোকটা আমার মনের কথা কিভাবে পেল, কি করে জানতে পারলো। বিহান বাইক স্টার্ট দিয়ে বলে, কি করে শুনতে পেরেছি এটা নিয়ে পরে গবেষণা করো, এখন বলো কি খাবে, কোন রেস্টুরেন্টে যাবে। বিহানের কথা শুনে আরশি আবারও অবাক হয়। এই লোক তো দেখি সব শুনতে পাচ্ছে। না না বাবা, আর কিছু বলা যাবে না, যদি সেগুলো শুনে ফেলে। আরশি আর কোনো রিস্ক নিতে চাইল না, তাই সে নিজেকে স্বাভাবিক করে বলে, আমি কোনো রেস্টুরেন্টে যাব না, কিছু খাবো না, আমি বাসায় যাব, বাসায় চলেন। বিহান বিরক্তির কণ্ঠে বলে, তুমি কি ছোট বাচ্চা? সবসময় এত বাসা বাসা কেন করো? এরকম একটা হ্যান্ডসাম ড্যাশিং হাজবেন্ড আছে সঙ্গে, কই ঘুরতে যাওয়ার আবদার করবে, তা না করে ম্যাডামের শুধু বাসা আর বাসা। বিহান বিরক্ত হয়ে আরুষিকে কিছু বলে না, তার পছন্দের একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে বাইক থামায়। এরপর আরুষিকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে গিয়ে বসে। একটা প্লেট কাচ্চি সাথে দুইটা বোরহানি আর এক কাপ কফি অর্ডার দেয়। আরুষি ভুরু কুচকে বিহানের দিকে তাকিয়ে আছে, কিন্তু বিহানের এখন তার দিকে ধ্যান নেই, সে এখন ফোন স্ক্রল করতে ব্যস্ত। কিছুক্ষণের ব্যবধানে খাবার চলে আসে। বিহান কাচ্চি আর বোরহানি আরুষির দিকে এগিয়ে দিয়ে সে কফির কাপটা হাতে নেয়। আরুষিকে খাওয়ার কথা বলে আরুষি বলে, আমি এসব খাবো না। অন্য কিছু খাবে? কি খাবে বলো? আমি কিছুই খাবো না। কেন? খিদে নেই। খিদে না থাকলেও খেতে হবে, কোনো কথা শুনবো না, যতক্ষণ না খাবে এখানেই বসিয়ে রাখবো, বাড়ি খাওয়া বন্ধ। আরশি অসহায় চোখে বিহানের দিকে তাকায়, কিন্তু কোনো লাভ হয় না, কারণ বিহান পুনরায় ফোনে মগ্ন হয়েছে। আরশি দীর্ঘশ্বাস ফেলে খাবার খাওয়া শুরু করে। সত্যি কথা বলতে তার একটু একটু খিদে পেয়েছিল, দুপুরে তো ঠিক করে খেতে পারেনি পেটের ব্যথায়। এখন খাবারটা পেয়ে ভালোই হলো,
তার উপরে আবার তার প্রিয় কাচ্চি। আরশি ধীরে সুস্থে খাওয়াটা শেষ করে। বিহানকে অবশ্য কয়েকবার বলেছিল, কিন্তু বিহান খাবে না বলেছে, তাই সে একাই খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করিয়ে আরশিকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আরিশকে এক সাইডে রেখে এই পাশের ফার্মেসিতে যায়। কিছু ঔষধ আর কি যেন কিনে এনে আরশির হাতে দেয়। আরশি জিনিসগুলো হাতে নিয়ে বলে, কি এগুলা? বিহান বাইকে বসে কোমল এবং আদুরে সুরে বলে, বাসায় গিয়ে দেখো যান। এখন বাইকে ওঠো, তোমাকে বাসায় রেখে আমাকে একটা কাজে যেতে হবে। আরশি বিহানের দিকে শীতল দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাইকে উঠে বসে। বিহান বাইক স্টার্ট দেয়। আজকে আরশিকে নিয়ে একটু ঘুরতে চেয়েছিল, কিন্তু আদিলের মেসেজ আসায় সেটা আর সম্ভব হলো না। কি আর করার, পৃথিবীর কোনো কিছুই যে চায় না একটু বইয়ের সান্নিধ্যে আসুক। সারা জিন্দেগিটাই বৃথা। একটু বইয়ের সঙ্গে সময় কাটাতে চাইলে রাজ্যের সব যত প্যারা তার কাঁধে চেপে বসে। বেশ কিছুক্ষণ পর বিহানের বাইক এসে থামে চৌধুরী বাড়ির সামনে। আরুষি বাইক থেকে নেমে দাঁড়ায়, বিহান নিজেও নামে। এরপর আরেকটা প্যাকেট আরুষির হাতে দিয়ে রুমে গিয়ে দেখতে বলে। আরুষি নিতে না চাইলেও বিহান জোর করে দেয়। আরুষি প্যাকেটগুলো নিয়ে ভেতরে আসতে গেলে বিহানও পিছে পিছে আসে। বিহানকে আসতে দেখে আরুষি বলে, আপনার কি কাজ আছে বললেন না যে? যাবেন না? যাব। তোমাকে আগে বাড়িতে রেখে আসি, তারপর। আপনাকে যেতে হবে না, আমি যেতে পারবো। জানি যেতে পারবে। আরুষি বুঝল বিহান তাকে বাড়িতে না রেখে আসা পর্যন্ত যাবে না, তাই আর কথা না বাড়িয়ে সামনের দিকে পা বাড়ায়। আর তখনই কানে আসে এক বেসুরে কণ্ঠস্বর। আরিশের পা থেমে যায়। চোখ তুলে তাকায় কণ্ঠস্বরের উৎসে তামান্নার ব্যালকনির দিকে। যা ভেবেছিল ঠিক তাই। তামান্না তাদেরকে দেখে গলা ছেড়ে গান গাইছে। ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, বান্ধবী যখন বর লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। যে বান্ধবী ছিল আমার 7 রাজার ধন, আমি ছিলাম বান্ধবীর কাছে কত যে আপন। বর পাইলি বান্ধবী, ভুললি কেন আমারে? একটিবারও খোঁজ নিস না কেমন আছি রে? ওরে বান্ধবী রে, আমারে ভুলে গেছিস রে? বেয়াদব ছেমড়ি রে, আমার ননদিনী রায়বাঘিনী রে। এমন গান শুনে বেহানের কাশি উঠে যায়। আরুষি চোখ রাঙিয়ে তাকিয়ে থাকে তামান্নার দিকে ভস্ম করে দেওয়া দৃষ্টিতে, যেন চোখ দিয়েই বোঝাচ্ছে, একবার তোকে কাছে পাই, তারপর বোঝাবো এর ফল কত ভয়ঙ্কর। তামান্না আরুষির এই রকম দৃষ্টি দেখে 32 পাটি দাঁত বের করে ক্যাবলাকান্ত হাসি দেয়। আরুষি তামান্নার দিক থেকে চোখটা সরিয়ে একটু ধীর কণ্ঠে বলে, বেয়াদব। যত দিন যাচ্ছে বাচ্চামো যেন বেড়েই চলেছে, সাথে এক্সট্রা চঞ্চলতা তো আছেই। আরুষি ধীর কণ্ঠে বললেও বিহান ঠিকই সব শুনতে পেয়ে আরুষির দিকে এগিয়ে এসে বলে, তুমি ওইরকম একটা চঞ্চল হলেও তো পারো বউ। সবসময় এরকম সিরিয়াস মুডে না থেকে একটু চঞ্চলতা বাচ্চামো করতে পারো, একটু হাসতে পারো। এমনটা তো না যে তুমি হাসলে পুরো পৃথিবী অশুদ্ধ হয়ে যাবে। আরশি মলিন কণ্ঠে বলে, এইসব বাচ্চামো চঞ্চলতা আমার সঙ্গে যায় না ক্যাপ্টেন সাহেব। আমার মুখে হাসি মানায় না। আমি হাসলে সত্যি পৃথিবীটা অশুদ্ধ হয়ে যাবে। কথাগুলো বলে আরশি আর এক মুহূর্তও দাঁড়ায় না। গটগট পায়ে হেঁটে দ্রুত ওখান থেকে প্রস্থান করে। বিহান অদ্ভুত চোখে আরশির যাওয়ার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে, শুধু পৃথিবী অশুদ্ধ হওয়াটাই দেখলে যান? তোমার হাসি দেখে যে কারোর বুকে প্রশান্তির ঢেউ খেলে যায়, অন্তরের শীতলতা এনে দেয়, সেইটা দেখলে না? এরপর বিহান কিছুক্ষণ চুপ থাকে। এরপর পুনরায় বলে, তোমার মুখের হাসি বিলীন হওয়ার কারণ আমি একদিন বের করব রহস্যময়ী। পৃথিবীর যত কলঙ্ক, যত কষ্ট, সব একদিন বিলীন করব আমার ভালোবাসা দিয়ে। কলঙ্কের চাদর সরিয়ে আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেব আমার শুভ্রতাকে। প্রমিস। অশান্ত উদ্গ্রীব হয়ে বাগানে পায়চারি করছে আরশি। বারবার তাকাচ্ছে তামান্নার ব্যালকনির দিকে, কিন্তু কিছুতেই কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পাচ্ছে না সে। বলতে গেলে আজকে সারাদিন তার দেখা পায়নি। সকালে কলেজে যাওয়ার সময় বাবার সঙ্গে গিয়েছে,
আসার সময় বাবার সঙ্গে এসেছে। তাকে দেখার একটাবার সুযোগটুকুও দেয়নি বেয়াদব মেয়ে। তাকে এতটা অশান্ত অস্থির করে মজা নিচ্ছে মাথা মোটা মেয়েটা। আরিশের নিজের প্রতি নিজেরই খুব বিরক্ত লাগছে। এই বয়সে এসে একটা পুচকে মেয়ের জন্য এতটা অশান্ত হওয়া তার ঠিক হচ্ছে না। 27 বছর বয়সে এসে 17-18 বছর বয়সী ছেলের মতো করছে। ধুর, ভাল লাগে না। জিএম বাড়ির ভেতরে যাচ্ছিল, হঠাৎ করে ওনার চোখ পড়ে আরিশের ওপর। আরিশকে তামান্নার ব্যালকনির দিকে তাকাতে দেখে মুচকি হাসে। মূলত জিএম এইসব আরিশ আর তামান্নার ব্যাপারে অবগত, তাই সে এসে আরিশের পেছনে দাঁড়িয়ে বলে, তুমি যাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছো সে এখন নেই, একটু আগে শপিংয়ে যেতে দেখলাম। হঠাৎ পরিচিত কণ্ঠ পেয়ে আরিশ পেছনে ঘুরে তাকায়। জিএমকে দেখে আরিশের চেহারার রং মুহূর্তেই পরিবর্তন হয়। মুখয়ব গম্ভীর করে বলে, প্রথম কথা, আমি কাউকে দেখার জন্য ব্যাকুল হয়ে নেই। দ্বিতীয় কথা, আপনাকে আমি বলেছিলাম আমাদের থেকে দূরে থাকতে। কথাটা সেদিন শুনতে পাননি? আরিশের এরকম কথায় জিএম একটু অপমানিত বোধ করে। জিজ্ঞাসুনো দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার যতদূর মনে হয় তোমার আমার এই চৌধুরী হাউজে প্রথম দেখা। আর এর আগে আমরা একে অপরকে চিনতাম না, জানতাম না। তাহলে একটা অচেনা লোকের ওপর এত কিসের রাগ ক্ষোভ তোমার? আরশ তাচ্ছিল্য হেসে বলে, কে বলেছে আমি আপনাকে চিনি না? আমি আপনাকে যতটা চিনি এই চৌধুরী পরিবারের একটা মানুষও ততটা চেনে না। বুঝতে পেরেছেন মিস্টার গালিব মাহাতাব? কথাগুলো বলে আরিশ এক পেশে সূক্ষ্ম হেসে বাহিরের দিকে হাঁটা ধরে। কি মনে করে যেন তার চলন্ত পা দুটি থামিয়ে সামান্য পেছনে ঘুরে বলে, আর হ্যাঁ, আমার বোনের আশেপাশেও যেন আপনাকে না দেখি। আর কিসের রাগ সেটা না হয় আপনার অজানাই থাকুক। নিজের কথাগুলো শেষ করে আরিশ বাড়ির থেকে বেরিয়ে যায়। একবারও পেছনে ফিরে তাকানোর প্রয়োজন মনে করে না। পেছনে ফিরলে হয়তো দেখতে পেত। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে অবাক হয়ে অষ্টম আশ্চর্যে পৌঁছে যাওয়া জিএম এর মুখয়ব। তবে আরিশ হয়তো না ঘুরেও বুঝতে পারে জিএম এর অবস্থা। তাই তো সে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি আরেকটু প্রসারিত করে এরপর বেরিয়ে যায় বাড়ি থেকে অজানা গন্তব্যে। সন্ধ্যার আগ মুহূর্তে নিস্তব্ধ আকাশে কালো মেঘে ঢেকে আছে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে, মুষলধারে বৃষ্টি ঝরছে, মাঝে মাঝে তীব্র মেঘের গর্জন ভেসে আসছে, যেন আজ প্রকৃতিকে জানান দিচ্ছে আজ তার কতটা মন খারাপ। কতটা খারাপ লাগার কারণে সে আজ এই তাণ্ডব লীলা শুরু করেছে। উল্টো ওলটপালট করে দিচ্ছে এই মানব পৃথিবী, ঠিক যেন উজানের ওলটপালট জীবনের মতো। উজানের জীবনও তো ঠিক এরকম ওলটপালট হয়ে গিয়েছে। তার বক্ষ মাঝেও তো এরকম তাণ্ডব চলছে। প্রিয়তমা পবিত্রাকে হারিয়ে চূর্ণ বিচীর্ণ হয়ে গিয়েছে তার সমগ্র পৃথিবী। ক্ষণে ক্ষণে ঠেলে দিচ্ছে মৃত্যুর দ্বার প্রান্তে। তখন আরিফা বেগমের বাড়ি থেকে বেরিয়ে উজান তাদের গ্রামের এক নদীর পাড়ে এসে বসেছে। এখানেই তো সে তার পবিত্রাকে প্রথম দেখেছিল। ছোট্ট একটা মেয়ে, বয়স কতই বা হবে, 12 কি 13। সেই দিন ওই স্কুল ড্রেস পড়ুয়া ছোট্ট মেয়েটাই তার হৃদয়ের সন্তর্পণে নিজের জায়গা করে নিয়েছিল, যেটা তখন তার 22 বছর বয়সে জীবনে আর কেউ করতে পারেনি। আরশিকে প্রথম দেখায় উজানের বেশ ভালো লেগেছিল, ডুবে গিয়েছিল কাজল টানা ডাগর ডাগর আখি পল্লবে। অতঃপর ধীরে ধীরে সেই ভালো লাগা রূপ নেয় ভালোবাসায়, আর এই ভালোবাসায় কাল হয়ে দাঁড়ায় তাদের জীবনে। উজানের এই বিষণ্ণ ভাবনার মাঝে উপস্থিত হয় ছিমছাম গড়নের এক ছেলে। মাথায় ঝাঁকড়া চুল, বৃষ্টির পানিতে ভিজে চুলগুলো কপালে লেপ্টে রয়েছে। অসহায়ভাবে দাঁড়িয়ে আছে নদীর পাড়ের একটু দূরত্বে, দৃষ্টি তার অসহায় ভঙ্গিতে বসে থাকা উজানের ওপর। এই ঝড় বৃষ্টি, এই প্রকৃতির তাণ্ডবের মাঝে উজানকে এখানে বসে থাকতে দেখে রনি এগিয়ে এসে উজানের পাশে বসে ক্ষীণ সুরে বলে, এগুলো ভেবে আর কতদিন কষ্ট পাবেন ভাই? অনেক তো হলো, এবার এসব ভুলে একটু শান্তিতে বাঁচুন না ভাই। আপনি তো জানতেন তাকে পাবেন না, পাবেন না জেনেও তো এত ভালোবাসলেন কেন? পরিচিত কণ্ঠে উজান পাশ ফিরে তাকায়, রনিকে দেখে মলিন হাসে। এই ছেলেটা তার পিছু ছাড়ে না। হাজার বকাঝকা করেও তার পিছু ছাড়াতে পারেনি উজান।
সব সময় ছায়ার মতো তার পিছনে থাকে। এই যেমন এখন এই ঝড় বৃষ্টির মাথায় নিয়েও তার পেছনে পড়ে আছে। উজান প্রথম প্রথম রাগ করলেও এখন আর করে না। বন্ধু বান্ধবের ভালোবাসার মানুষ, জীবন থেকে তো সবাই হারিয়ে গেছে, এই ছেলেটা না হয় থাক। উজান নিজেকে সামলে নিয়ে মলিন মুখে বলে, তুই বলছিস আমি তাকে ভালোবাসি কেন, যখন জানি সে কোনোদিনও আমার হবে না। হাসি মুখে বলি, ভালোবাসা কখনো পাওয়ার নামে কোনো কিছু চুক্তি নয়। আমি তাকে ভালোবেসেছি কারণ সে ছিল আলো, আর আমার ভেতরটা ছিল কেবল অন্ধকার। আমি তাকে ভালোবেসেছি কারণ সে ভালো ছিল, আর আমি চেয়েছি আর সে আরো ভালো থাকুক, আমার ছায়া থেকে বহু দূরে। তাকে কাছে পাওয়ার জন্য নয়, তাকে হারিয়ে ফেলার ভয়ে কাঁপার জন্য নয়। ভালোবেসেছি এই জন্য যাতে প্রতিটা নিঃশ্বাসে আমি অনুভব করতে পারি আমি এখনো মানুষ, এখনো ভালোবাসতে পারি নিঃস্বার্থভাবে। সে যদি সুখে থাকে তাহলে আমার ভালোবাসাটাই তো জয়ী। পাওয়া না পাওয়া তো কেবল মানুষের বানানো হিসাব। উজানের কথা শুনে রনি সরল কণ্ঠে বলে, কাউকে না চেয়েও এতটা গভীরভাবে ভালোবাসা যায়? উজান মলিন কণ্ঠে বলে, যায়। কাউকে না চেয়েও গভীরভাবে ভালোবাসা যায়। রনি প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলে, তাকে যদি নাই চেয়ে থাকো তাহলে পাগলের মতো খুঁজছো কেন? উজানের সরল স্বাভাবিক উত্তর, তাকে মন ভরে দেখে এই অশান্ত দৃষ্টিকে শীতল করতে, মৃত্যুর আগে হৃদয়কে একটু প্রশান্ত দিতে। তোর ভাইয়ের হাতে যে সময় বেশি নেই, এখন একটু মন ভরে না দেখলে তাকে আর দেখার সুযোগ যে এই জনমে এহ জনমে আর হবে না।